আমাদের চারপাশের ডিজিটাল ওয়ার্ল্ডটা যে চলছে তার পেছনে কিন্তু কিছু লুকোনো নায়ক আছে। এদের কথাই আমরা আজকে বলবো। হ্যাঁ, আমি ডিজিটাল কাউন্টারের কথা বলছি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আচ্ছা, কাউন্টার জিনিসটা ঠিক কি সেটাতে তো আমরা আসবই, কিন্তু তার আগে চলুন একটু দেখি যে আমাদের প্রতিদিনের জীবনে এগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে। কারণ বিশ্বাস করুন, এরা আক্ষরিক অর্থে সব জায়গায় আছে, একদম পর্দার আড়ালে থেকে চুপচাপ নিজেদের কাজটা করে যাচ্ছে। দেখুন, এই সার্কিটগুলো কিন্তু কম্পিউটারের একদম কোরে থাকে, মানে প্রসেসরের কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট সবখানি এদের খুঁজে পাওয়া যাবে। প্রোগ্রামের কোন ইনস্ট্রাকশন কখন চলবে, টাইমিং সিগন্যাল কিভাবে যাবে, ডেটা পালস গোনা, এই সব কিছুই কিন্তু এরা সামলায়। সোজা মাথায় বলতে গেলে এরা যেন ডিজিটাল দুনিয়ার ট্রাফিক কন্ট্রোল। তো বোঝাই যাচ্ছে যে জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এই যে কাউন্টার, এটা আসলে কি? চলুন এবার একটু এর গভীরে যাওয়া যাক। একদম সহজ করে বললে, কাউন্টার হলো একটা ডিজিটাল সার্কিট, যার কাজই হলো বিভিন্ন ঘটনার সিকোয়েন্স বা ক্রম মনে রাখা। আর এর সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটাই হলো এটা সিকোয়েন্সিয়াল বা অনুক্রমিক। এর মানে কি? মানে হলো এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা ওয়েল ডিফাইন্ড অবস্থা থেকে ঠিক তার পরের অবস্থায় যায়। এই যে ধাপে ধাপে প্রেডিক্টেবলভাবে কাজ করা, এটাই হলো কাউন্টারের আসল ব্যাপার। কাউন্টার কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস আর একটা সিঙ্ক্রোনাস। এদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো টাইমিংয়ের। সিঙ্ক্রোনাস কাউন্টারে সব উপাদানগুলো একটা সেন্ট্রাল ক্লকের সাথে তাল মিলিয়ে, মানে একসাথে স্টেট পরিবর্তন করে। আর অ্যাসিঙ্ক্রোনাসে ব্যাপারটা হয় একটা চেইন রিয়াকশনের মতো, একজন আরেকজনকে ট্রিগার করে। তো আজকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার নিয়ে কথা বলবো, কারণ এর ডিজাইনটা অসাধারণ সরল আর সুন্দর। তো চলুন এবার ভেতরে ঢুকে দেখি একটা সিঙ্ক্রোনাস কাউন্টার, যেটাকে প্রায়ই রিপল কাউন্টার বলা হয়, সেটা আসলে কাজ করে কিভাবে। এর কাজ করার পদ্ধতির মধ্যে একটা অদ্ভুত সুন্দর সরলতা আছে। ব্যাপারটা অনেকটা ডমিনো পড়ার মতো করে ভাবুন। প্রথম ডমিনোটাকে একটা এক্সটার্নাল ক্লক পালস এসে ঠোকা দিল, ওটা পড়ে গিয়ে তার পরেরটাকে ধাক্কা দিল, মানে ওটার আউটপুট পরেরটার জন্য ক্লক সিগন্যাল হিসাবে কাজ করল। তারপর দ্বিতীয়টা আবার তৃতীয়টাকে ট্রিগার করল, আর এভাবেই চেইনটা চলতে থাকে, ঠিক যেন পানিতে একটা ঢেউ বা রিপল ছড়িয়ে পড়ছে। এই টেবিলটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা আমাদের চোখের সামনে নিয়ে আসে। খেয়াল করে দেখুন, যখন ইনপুট পালস 0, তখন সব আউটপুট 0। প্রথম পালসটা আসার সাথে সাথে শুধু Q1 পাল্টে 1 হলো। এবার দ্বিতীয় পালসটা যখন এলো, তখন দেখুন Q1 আবার 0 হয়ে গেল, আর ওটা Q2কে ট্রিগার করে 1 বানিয়ে দিল। এই যে একটার পর একটা পরিবর্তন, এটাই হলো সেই রিপল এফেক্ট। এই যে কথাটা এখানে লেখা আছে, এটা কিন্তু আগের স্লাইডের ঘটনাটার একদম মূল কারণটা বলে দিচ্ছে। যেহেতু একটার আউটপুট পরেরটার ইনপুট, তাই পরপর যে ফ্লিপফ্লপগুলো আছে তাদের রেসপন্সের মধ্যে একটা ডিলে বা বিলম্ব থাকে। মানে সবাইকে তো একসাথে সিগন্যাল দেওয়া হচ্ছে না, আর এই ডিলেটাই কিন্তু আসিঙ্ক্রোনাস বা রিপল কাউন্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো এই রিপল ডিজাইনটা নিঃসন্দেহে খুবই ক্লেভার আর সহজ, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় সব কিছুর মতোই এখানেও একটা ট্রেড অফ আছে। মানে একটা সুবিধা পেতে গেলে আরেকটা দিকে কিছুটা ছাড় দিতে হয়। এই সরলতারও একটা দাম আছে। সুবিধাটা তো একদম পরিষ্কার। ডিজাইনটা সহজ, কম জিনিসপত্র লাগে, তাই খরচও কম। কিন্তু অসুবিধাটা কি? অসুবিধাটা হলো ওই ডিলে বা বিলম্বটা। যে জিনিসটা এর ডিজাইনকে সহজ করছে, সেই ডিলেটাই কিন্তু এর ওভারঅল গতি কমিয়ে দিচ্ছে। ফলে খুব হাই স্পিড অ্যাপ্লিকেশনের জন্য এটা ঠিক আদর্শ না। আচ্ছা, তো আমরা অনেক কিছু জানলাম। চলুন এবার একটু পিছিয়ে এসে পুরো ব্যাপারটা দেখি। মূল কথাটা কি দাঁড়ালো? কেন এই সাধারণ দেখতে সার্কিটটা এতখানি গুরুত্বপূর্ণ? সব কথার শেষ কথা হলো, একটা কাউন্টারের যে মূল বৈশিষ্ট্য, অর্থাৎ এর এই যে প্রেডিক্টেবল, ধাপে ধাপে কাজ করার সিকোয়েন্সিয়াল বা অনুক্রমিক ব্যাপারটা, এটাই একে ডিজিটাল লজিকের একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক বানিয়ে তুলেছে। এই নির্ভরযোগ্যতার ওপরেই কিন্তু আমাদের পুরো ডিজিটাল জগৎটা দাঁড়িয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। গণনা বা কাউন্টিং যদি এতটাই মৌলিক একটা বিষয় হয়, তাহলে ভাবুন তো এরকম আর কি সহজ সার্কিট বা ধারণা আছে যা আমাদের আজকের এই আধুনিক প্রযুক্তিকে তৈরি করেছে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমাদের চারপাশের ডিজিটাল ওয়ার্ল্ডটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।